আমরা সিংহবাহিনীর পক্ষ থেকে একটা ইনিশিয়েটিভ চালাই, সেটা হচ্ছে যেগুলো যারা গরিব এবং পিছিয়ে পড়া হিন্দু, তাদের যদি যাদের এজ আছে এখনও, তাদের যদি 3টের কিংবা তার ওপরে বাচ্চা হয়, তাহলে আমরা আমাদের পক্ষ থেকে দিক থেকে একটা তাদেরকে প্রত্যেক মাসে একটা স্টাইপেন্ড দিই। আপনারা মহুয়া মৈত্রকে দেখলে তার মুখে কালি লাগান এবং তাকে একটা উচিত শিক্ষা দিন তার কনস্টিটিউয়েন্সিতে দাঁড়িয়ে। হিন্দু মেয়ে লাভজিহাদ থেকে তাদেরকে উদ্ধার করা, সমাজের মূল স্রোতে তাদেরকে নিয়ে আসা, এবং মুসলিম মেয়ে যারা স্বাভাবিক জীবন চান, তারা যারা হিন্দু ছেলের হাত ধরে এসছে, তাদেরকেও সহযোগিতা করে তাদের পূর্বপুরুষের ধর্ম সনাতন ধর্মে ফিরিয়ে আনার কাজ আমরা করেছি। আর এর সংখ্যা 5000 পেরিয়ে গেছে বেশ অনেক দিন হলো। হিন্দু যোদ্ধা যারা, তাদেরকে লিগাল সাপোর্ট দিই। হিন্দুদের অবস্থা তো খুবই ভালনারেবল, খুবই চিন্তার বিষয়। পলিটিক্যাল সিস্টেমকে তারা কাজে লাগিয়ে হিন্দুদের ওপর এই অত্যাচার করছে, হিন্দুদের ওপর ল্যান্ড জিহাদ করছে, লাভ জিহাদ করছে, করে হিন্দু শূন্য এক একটা এলাকাকে করে দিচ্ছে। প্রথমেই যে প্রশ্নে আসবো সেটা হচ্ছে যে মোহন ভাগবত আমাদের এখানে কলকাতায় কিছুদিন আগে এসেছিলেন এবং তিনি বলে গেছিলেন যে এখন যেভাবে ডেমোগ্রাফিক্যাল চেঞ্জেস হয়ে যাচ্ছে, যেভাবে হিন্দুদের জন্মহার কমছে, সেখানে আজকে হামদো হামারাদো কনসেপ্টে বিশ্বাস না করে হামদো হামারা 3 করা উচিত, হিন্দুদের 3টি করে সন্তান নেওয়া উচিত। এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে সত্যি সত্যি মুসলিম জনসংখ্যার বৃদ্ধির হারটা বেড়ে যাচ্ছে, আর তার সঙ্গে হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাচ্ছে। এর পিছনে কারণটা কি? দেখুন, কারণ তো খুবই স্পষ্ট। এক, হিন্দুরা আজকের দিনে বিয়ে করছে খুব কম। যারা বিয়ে করছে তাদের সন্তান তারা দেরিতে করছে, নাহলে কম সন্তান হচ্ছে তাদের। এটা একটা, আমি হিন্দুদের দিকের কারণটা বললাম। আর উল্টো দিকে মুসলিমরা একাধিক বিয়ে করছে, কারো 2, কারো 4টে অ্যাট আ টাইম তারা ওয়াইফ মেনটেন করতে পারে, কিন্তু তার বেশিও তারা বিয়ে করতে পারে। 2জনকে তালাক দিল, আরও 2জনকে করলো, এটাও করতে পারে। তো একাধিক বিয়ে, আর 15টা 20টা করে তাদের বাচ্চা। আর তো জনসংখ্যার তো এটা ভারসাম্য হারিয়েই যাবে, কখনো কোনোভাবেই ম্যাচ করবে না। তার কারণ হিন্দুরা তো, বিশেষ করে আমি পশ্চিমবঙ্গের কথা বলছি, মিডিল ক্লাস, আপার মিডিল ক্লাস হিন্দুদের বাড়িতে বাচ্চা খুব কম হচ্ছে এবং তারা বিয়েটাও অনেক দেরি করে করছে। তো এই বিভিন্ন কারণে আমাদের জনসংখ্যার যে ম্যাচটা, সেটা মেনটেন হচ্ছে না। আর উনি যে বলেছেন কথা হামদো হামারাদো, আজকের দিনে হামদো হামারাদো তো আমার মনে হয় হিন্দুদের সেটাও হচ্ছে না। আর আমরা সিংহবাহিনীর পক্ষ থেকে একটা ইনিশিয়েটিভ চালাই, সেটা হচ্ছে যেগুলো যারা গরিব এবং পিছিয়ে পড়া হিন্দু, তাদের যদি যাদের এজ আছে এখনও, তাদের যদি 3টের কিংবা তার ওপরে বাচ্চা হয়, তাহলে আমরা আমাদের পক্ষ থেকে দিক থেকে একটা তাদেরকে প্রত্যেক মাসে একটা স্টাইপেন্ড দিই, কিছু অল্প তাদের সহযোগিতা করার চেষ্টা করি। এবং আমি আহ্বান করব যে যত হিন্দু সংগঠন আছে, ছোট সংগঠন বড় সংগঠন, নিজেদের ক্যাপাসিটি অনুযায়ী তারাও এই কাজটাতে নিজেদের যুক্ত করুক। তার কারণ শুধু আমরা বলবো যে আপনারা বেশি করে বাচ্চা নিন, 2টোতে হবে না, 3টে করে করতে হবে, যাতে সমাজে ব্যালেন্স মেনটেন করা যায় হিন্দু মুসলিম, সেটা শুধু বললে হবে না, কিছু ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে। এরকম লোকেদের সহযোগিতা করতে হবে, এম্পাওয়ার করতে হবে যারা বেশি বাচ্চা নিচ্ছে এবং সমাজের সেই প্রেশারটা তারা নিচ্ছে। এটা একটা সমাজের প্রেশার নেওয়া। তো আমি মনে করি এই যে কাজটা আমরা করছি, এই কাজটাতে আরও লোক যেন সহযোগিতা করে, আমরা যাতে এরকম আরও লোককে সহযোগিতা পৌঁছে দিতে পারি। তার কারণ যখন মাটির লড়াই হবে, তখন কিন্তু এই জনসংখ্যাটাই কাজে দেবে, এই ম্যান পাওয়ারটাই কাজে দেবে। ম্যান পাওয়ার যদি না থাকে, যুব সমাজ, যুব শক্তি যদি না থাকে, তাহলে কিন্তু আমরা এই রাস্তার লড়াই, এই মাটির লড়াই হেরে যাব। এই বিষয়ে আরেকটা প্রশ্ন আসে যে মতুয়া, বৈষ্ণব, নমশূদ্র এরকম যারা রয়েছেন তাদেরকে কিন্তু ডিজোন করছেন এখনকার যারা সাংসদ রয়েছে। তাদের মধ্যে নাম্বার 1-এ নাম আসছে মহুয়া মৈত্র। তিনি তাদেরকে অপমান করে বলছেন যে কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, আর ভোট দেওয়ার সময় অন্য দল, কাঠের মালা পরে আপনারা ভাতা নিতে চলে আসেন। আর অন্যদিকে যখন ভোটের সময় হয় তখন দেখা যায় 100-র মধ্যে 80টা ভোট দিয়েছেন বিজেপিকে এবং বাকি ভোট এসছে
এদিকে কেন? আমার প্রশ্নটা হচ্ছে যে এই মহুয়া মৈত্র তিনি কখনো বলে থাকেন যে মা কালী মদমাংসের দেবী বা এমন কিছু মানে হিন্দু ধর্মের ওপর আঘাতমূলক কথাবার্তা বলে থাকেন। সিংহবাহিনীর পক্ষ থেকে কি তাকে নিয়ে কোনো রকম ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে বা এত বড় কথাগুলো বলার সাহসই বা কী করে পান ইনি? দেখুন, মহুয়া মৈত্রর বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছি, ওনার কনস্টিটিউয়েন্সিতে গিয়েই আমরা করেছিলাম। তার ছবি ভিডিও আছে, আমি আপনাদের পাঠিয়ে দেবো। আর মহুয়া মৈত্র আগে কংগ্রেসে ছিলেন, এখন উনি তৃণমূলে আছেন। এই দুটোই হচ্ছে হিন্দু বিরোধী পলিটিক্যাল পার্টি। উনি মানে শি ইজ নোন, মানে ওনাকে আমরা জানি ওনার হিন্দু বিরোধী আচরণ দিয়েই জানি। আর যে কথা উনি আমাদের মতুয়া ভাই বোনেদের নিয়ে বলেছেন, এবং ওটা ওনার কনস্টিটিউয়েন্সিতেই দাঁড়িয়ে উনি বলেছিলেন কৃষ্ণনগরে, এর উত্তর আরও ভালো করে আসছে ইলেকশানে হিন্দুরা দেবে। মতুয়া হোক আর যে কোনো হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে কোনো সেক্ট হোক, আমরা একতার সাথে ভোট দেবো এবং মহুয়া মৈত্র এবং তৃণমূলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য মানুষ প্রস্তুত হচ্ছে। আর আরেকটা কথা আমি এখানে উল্লেখ করব যে উনি খালি হিন্দু বিরোধী এটাও নয়, উনি তার সাথে সাথে দেশ বিরোধী। উনি বিদেশে পাচার করতেন, বিদেশের লোক যারা আমাদের ভারতের বিরুদ্ধে কাজ করে তাদের দেওয়া সাজেস্টেড প্রশ্ন উনি পার্লামেন্টে করতেন, এবং আমাদের দেশের অনেক সিক্রেট উনি চেষ্টা করেছেন যেন আমাদের বিরোধী শক্তির হাতে চলে যায়। তো এরকম মানুষকে কোনো মতেই সমাজে কোনো স্থান থাকা উচিত নয়, কেন এরা আমাদের দেশের শত্রু, আমাদের ধর্মের শত্রু, আমাদের কালচারের শত্রু। এবং যারা এই মহুয়া মৈত্রকে উচিত শিক্ষা দিতে পারবে সেরকম শক্তিকে আরও উঠে আসা উচিত। এবং আমি যুব সমাজকে আহ্বান করব, কৃষ্ণনগরের ওখানকার যারা সাধারণ মা বোনেরা আছে তাদেরকে আহ্বান করব, আপনারা মহুয়া মৈত্রকে দেখলে তার মুখে কালি লাগান এবং তাকে একটা উচিত শিক্ষা দিন তার কনস্টিটিউয়েন্সিতে দাঁড়িয়ে। একটু অন্য প্রসঙ্গে আসি যে সিংহবাহিনী দল যে অনেক দিন ধরে কিন্তু লাভ জিহাদে, যে সমস্ত মেয়েরা লাভ জিহাদের ফাঁদে পড়ে চলে গেছিল তাদেরকে বাঁচিয়ে আনা, তাদেরকে নতুন পরিচয় দেওয়া, সমাজে প্রতিষ্ঠিত করার কাজ করছে, এবং আমাদের ক্যাম্পেইন কলিং মিডিয়ার পক্ষ থেকেও অনেকবার তাদেরকে আনা হয়েছে, জনসমক্ষে কভার করা হয়েছে। কিন্তু এখন আমার প্রশ্নটা হচ্ছে, এরকম কত মেয়ে আছেন যারা এই লাভ জিহাদের ফাঁদে পড়েছিলেন, যাদেরকে সিংহবাহিনীর পক্ষ থেকে সরিয়ে নিয়ে এসে, তাদেরকে বাঁচিয়ে নিয়ে এসে সমাজের মূল স্রোতে ফেরত পাঠানো হলো? দেখুন, এর সংখ্যা অনেক। মানে হিন্দু মেয়ে যারা লাভ জিহাদে ফেঁসে গেছিল তাদেরকে ফেরত আনা, প্লাস যারা ইসলাম ঘরে, মুসলিম ঘরে জন্মেছে কিন্তু তারা সেই পর্দার ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে, একটা স্বাভাবিক জীবন চাইছে, দেশ বিরোধী কথা তাদের ঘরের ভেতরে হচ্ছে সেটা তারা পছন্দ করছে না, সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে একটা হিন্দুর হাত ধরে। এই দুটো মিলিয়ে 5,000-এর বেশি হয়ে গেছে আমাদের। ঠিক আছে, এক হিন্দু মেয়ে লাভ জিহাদ থেকে তাদেরকে উদ্ধার করা, সমাজের মূল স্রোতে তাদেরকে নিয়ে আসা, এবং মুসলিম মেয়ে যারা স্বাভাবিক জীবন চান, তারা যারা হিন্দুর ছেলের হাত ধরে এসছে তাদেরকেও সহযোগিতা করে তাদের পূর্বপুরুষের ধর্ম, সনাতন ধর্মে ফিরিয়ে আনার কাজ আমরা করেছি। আর এর সংখ্যা 5,000 পেরিয়ে গেছে বেশ অনেক দিন হলো। অত্যন্ত একটা মানে ঝুঁকিপূর্ণ কাজ এটা, যেটা আমরা জানি, এবং অনেকবারই এর আগে যখন আমরা এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম তখন আপনি আমাদেরকে বলেছিলেন যে কতটা ঝুঁকি নিয়ে আপনাদের সিংহবাহিনীর সদস্যদের এই কাজগুলো করতে হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এরা যখন সমাজের মূল স্রোতে ফেরে, তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা কি কি সাপোর্ট দিয়ে থাকেন? তো আমরা চেষ্টা করি তাদের কোন দিকে ইন্টারেস্ট সেটাকে একটু সাপোর্ট করা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাই কি তাদের পড়াশোনার দিকে আর খুব একটা ইচ্ছা নেই। তো আমি চেষ্টা করি তাদের হনুমান চালিসা পড়ানো, তারা একটু গীতা যাতে পড়ে, এবং আমাদের যে সংস্কৃতি সেগুলোর দিকে তাদের যেন একটা ইনক্লিনেশন থাকে, এইগুলো করা হয়। তারপর তাদের পরিবার যেটা চায়, যদি তাদের বিয়ে দিতে হয় বিয়ে দেওয়া হয়, এবং তারা যদি কোনো হাতের কাজ করতে চায় সেই দিকে সাপোর্ট করা হয়। নতুন যে মেয়েরা আসছে তাদেরকে একটু কাউন্সেলিং করার ব্যাপার থাকে,
এইগুলো করা, এই কাজেই মেয়েরা করে। এরাই আমার স্ট্রেংথ হয়ে দাঁড়াচ্ছে, বুঝতে পারছেন? এরাই অনেক কাজ আমাদের কাজের সুবিধে করে দিচ্ছে। সুরক্ষাটা কেমন করে দিচ্ছে? সুরক্ষা তো সোজাসুজি এদেরকে আমরা প্রথম কোনো সেফ জায়গায় রাখি, এদেরকে সেই সাহসটা দেওয়া হয় যে তোমার ওপর, আর এদের পরিবারকেও আমরা চেষ্টা করি সাহস দেবার, এবং তারা যেন তাদের পরিবার এবং মেয়েদের সুরক্ষা দিতে পারে, রক্ষা করতে পারে সেটা। এছাড়া সেলফ ডিফেন্স কি শেখানো হয় কি মেয়েদেরকে? না, সেলফ ডিফেন্স, আমাদের সেলফ ডিফেন্স ক্লাস চলে, কিন্তু আমি এটা বলবো যে শুধু সেলফ ডিফেন্স দিয়ে হয় না, তার মানসিকতা তৈরি করতে হয়। যে কোনো রকম সেলফ ডিফেন্স জানে না, কিন্তু সে যদি হাতে একটা ওই খাবার খাওয়ার জন্য কাঁটা চামচও পায়, সেটা দিয়েও সে অনেক কাজ করে দিতে পারে। হাতে ব্লেড পায়, তাকে যদি কেউ ধরুন ধর্ষণ করবে, সে বুঝতে পারে সে নিজের যে কোনো জিনিস ইউজ করতে পারে। সেই মানসিকতাটা তৈরি করার কাজ আমরা চেষ্টা চালাচ্ছি। আমাদের মার্শাল আর্ট ক্লাস চলে, ডায়মন্ড হারবারে চলে, এবং বেশ কিছু জায়গা আছে সেখানে আমরা এরকম ট্রেনিং দেওয়াই এরকম মেয়েদের। কিন্তু শুধু সেটা দিয়ে হবে না, কারণ আমি জানি এরকমও পরিবার, তার ফ্যামিলিতে ব্ল্যাক বেল্ট আছে, কিন্তু সেই মেয়েও চলে গেছে। ঠিক আছে, তো এই মানসিকতাটা আমরা তৈরি করার চেষ্টা করি। এই কাজগুলোর বাইরে সিংহবাহিনী এখন আর কি কি কাজ করছে, মানে যেগুলো হিন্দুদের স্বার্থে আসতে পারে? দেখুন, একটা কাজ যেটা আমরা করি সেটা হচ্ছে হিন্দু যোদ্ধা যারা, তাদেরকে লিগ্যাল সাপোর্ট দিই। সব ইলেকশন হাওড়াতে আমাদের ছেলেরা পোলিং এজেন্ট হয়েছিল বিজেপির হয়ে, সেখানে টিএমসির জিহাদিরা গিয়ে ওদেরকে হ্যারাস করে, মারধর করার চেষ্টা করে, তারা মারও খায়, এবং পোলিং বুথ থেকে বেরিয়ে আসার পর তাদের ওপর টিএমসির জিহাদিরা চড়াও হয়। সেখানে বিশাল মারপিট হয়। সেই জিহাদি, তার মধ্যে একজন, সে পিজি হসপিটালে কোমায় চলে যায়। কিন্তু হিন্দু ছেলে বউ অ্যারেস্ট হলো, প্রায় 13 জন মতো অ্যারেস্ট হয়েছিল, আরও 15-16 জন এলাকা ছাড়া। এই পরিবারগুলোকে, তাদের বাড়ির ছেলে যারা সোর্স অফ ইনকাম, তারা যখন জেলের ভেতরে কিংবা পুলিশের জন্য তাদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে, তাদের ফ্যামিলির চাল ডালের ব্যবস্থা আমরা করি, এবং কোর্টের সম্পূর্ণ দায়িত্ব এবং জেলের সেটা আমরা নিই, এবং তাদেরকে বেল করানোর চেষ্টা করি। এখন সবাই তারা বেল পেয়েছে। এরকম খালি একটা আমি হাওড়ার উদাহরণ দিলাম, ডায়মন্ড হারবারে ফলতা আছে, সেখানকারও ছেলেদের বেল করিয়েছি, বসিরহাট, মালদা, অনেক জায়গাকার। এই যাতে হিন্দুরা পিছিয়ে না থাকে, তার সমাজের ওপর অত্যাচার হচ্ছে, সে এটা ভেবে পিছিয়ে যাবে যে আমি যদি এগোই এই কাজটা করতে, নিজের ধর্ম রক্ষা করতে কি সমাজকে রক্ষা করতে, আমার পাশে যেন কেউ দাঁড়ায়, এই সাহসটা যেন তারা পায়, তাই জন্য আমরা এই কাজটা বিশেষ করে করি। আপনার কাছে আরেকটা বিষয় প্রশ্ন করব, যে যেহেতু সিংহবাহিনী মূলত শহরে তো অবশ্যই, মূলত গ্রাম বা সীমান্তবর্তী অঞ্চল যেখানে হিন্দুদের অবস্থা অনেকটা বেশি শোচনীয়, যেখানে মুসলিম ডমিনেটিং মানে ডেমোগ্রাফিটা বেশি, সেক্ষেত্রে সেখানে দাঁড়িয়ে যে হিন্দুদের পরিস্থিতি কেমন, মানে আলটিমেটলি গোটা পশ্চিমবঙ্গে আজকে হিন্দুরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? দেখুন, হিন্দুদের অবস্থা তো খুবই ভালনারেবল, মানে খুবই চিন্তার বিষয়। কিন্তু এই আশা নিয়ে আমরা কাজ করছি যাতে হিন্দুরা শুধু একতা নয়, আমরা তো মুর্শিদাবাদে দেখেছি হিন্দুদের একতা, হিন্দুরা এক হয়ে ইউনাইটেড হয়ে গ্রাম ছেড়ে পালাচ্ছে, হাজার হাজার হিন্দু এক হয়েছে আর পালাচ্ছে। রাস্তায় কোথাও যদি ভোগ দেওয়া হয়, ঠাকুরের প্রসাদ দেওয়া হয়, হাজার হাজার হিন্দু দাঁড়িয়ে ভোগ নেয়, প্রসাদ পায় আর চলে যায়। কোথাও কীর্তন হলে হাজার হাজার হিন্দু দাঁড়িয়ে ঠাকুরের নাম করে চলে যায়। কিন্তু যেখানে কীর্তন হচ্ছে সেই মন্দিরের ওপর যখন আক্রমণ হয়, দুটো হিন্দুকেও পাওয়া যায় না। তাহলে তো হিন্দুদের অবস্থা আরও খারাপ হবে। কিন্তু আমরা সেই মানসিকতা তৈরি করার চেষ্টা করছি, এবং এই যুদ্ধ যারা ওন করছে, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করছে, তাদেরকে সাপোর্ট করার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, যাতে লড়াইটা লড়াইয়ের মতো হয়। এই যে একতরফা এলো, সব উড়িয়ে দিয়ে চলে গেল, এটা যাতে না হয় সেই চেষ্টাটা আমরা লাগাতার করছি, এবং বেশ কিছু জায়গায় আমরা তার ভালো ফল পেয়েছি, এবং আশা করছি আপনাদের মাধ্যমে যখন আরও সমাজ জানবে, তারা যখন আরও আমাদের সাথে যুক্ত হবে,
এই বার্তা ছড়িয়ে পড়বে আমাদের দেশ বিরোধী শক্তি যারা আছে, ধর্মবিরোধী শক্তি যারা আছে, তাদের মোকাবিলা করার জন্য হিন্দু সমাজ আরও শক্তিশালী হবে, আরও এই কাজকে নিজের কাজ বলে মনে করে এগিয়ে আসবে। আমি এই বিষয়ে একটা প্রশ্ন করতে চাই যে এই আমাদের যে বেঙ্গল ফাইলস এর প্রসঙ্গ একটু আসছে, যে বেঙ্গল ফাইলসে এটা যেটা আমরা দেখেছি এবং আমরা ইতিহাসে যেটা পড়েছি, পড়া সম্ভব হয়নি, পরে জানতে হয়েছে, তিনি হলেন গোপাল পাঠা, যে যখন হিন্দুদের অবস্থা শোচনীয়, তাদেরকে কচুকাটা করা হচ্ছে, সেই সময় গোপাল পাঠা নিজে দাঁড়িয়ে থেকে হিন্দু ছেলেদেরকে নিয়ে দল গড়লেন এবং তার বিক্রমের সামনে এই মুসলিম জেহাদি বা কট্টর মৌলবাদী যারা মুসলিম দুষ্কৃতী যারা হিন্দু মা বোনেদেরকে বা সাধারণ মানুষকে কেটে হত্যা করছিল, তাদেরকে পিছু হটতে বাধ্য হতে হলো। তাহলে কি হিন্দুদের মধ্যে সেই শক্তি আছে যে তারা যদি একবার একত্র হতে পারে, তাহলে এই সমস্ত জেহাদি কার্যকলাপ বা এই সমস্ত যে প্রেশার, ডেমোগ্রাফিক্যাল চেঞ্জেস যেগুলো হচ্ছে, এই সব কিছুকে রুখে দিতে পারে? একদম। একটা ওই সময় শুধু গোপালবাবু নয়, গোপাল মুখার্জি নয়, ওনার মতো আরও অনেকে এই কাজ হাতে তুলে নিয়েছিল ঠিক সেই সময়তেই। আর উনি যে পরাক্রম দেখিয়েছিলেন তাতে জেহাদিরা, মুসলিম লীগের গুন্ডা, কলকাতার মুসলমানরা, তারা পিছু হাঁটতে বাধ্য হয়েছিল। এবং এই কাজ আমি আজকের দিনেও গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই কাজ যখন হিন্দু সমাজ আপন করে নেবে, যেটা আমাদের কর্তব্য, খালি দায়িত্ব কর্তব্য, তখন জেহাদিরা পিছু হাঁটবে। এবং আমরা যদি ঠিক মতো এই লড়াই লড়ি, বাংলাদেশের হিন্দুরাও সুরক্ষিত হবে। তার কারণ বাংলাদেশে হিন্দুরা আজকে অসুরক্ষিত, তার কারণ হচ্ছে ওখানে হিন্দুরা মাইনরিটি, এখানে আমরা মেজরিটি। এখানে আমাদের উপর যা অত্যাচার হচ্ছে তার জবাব যদি আমরা ঠিক মতো করে দিতে পারি, তখন বাংলাদেশের হিন্দুরাও সুরক্ষিত হবে। এবং এখানকার যারা সমাজ বিরোধী আছে, জিহাদি আছে, যারা আমাদের দেশকে একবার ভাগ করেছে, আমাদের মা বোনেদের তুলে নিয়ে যাচ্ছে, তারাও দুবার ভাববে এবং তারাও আস্তে আস্তে তাদের ভুল বুঝে তারাও সনাতন হিন্দু ধর্মে অল্প হলেও ফিরত আসার একটা প্রবণতা তাদের মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো। অনেকে আসছেও, তাই বোনেরা আছে যারা তাদের পূর্বপুরুষের ভুলটাকে অনুভব করে বুঝতে পেরে আজকে সনাতন ধর্মে ফিরে আসছে। দাদা, আমি আপনাকে যেহেতু গোপাল পাঠার প্রসঙ্গে কথা বললাম, তাহলে স্বাভাবিকভাবেই বেঙ্গল ফাইলসের প্রসঙ্গটাও এসে যায়, যে বেঙ্গল ফাইলস বাংলার প্রেক্ষাপটে তৈরি একটা সিনেমা, এবং সেই সিনেমাটা সারা দেশে রিলিজ করতে পারলো, অথচ কোনো একটা অজ্ঞাত কারণে বাংলার একটা হলও সেই সিনেমাকে জায়গা দিল না, এবং সেখানে দাঁড়িয়ে রীতিমতো সেনা দিয়ে ঘিরে একটা জায়গাতে আমাদের ন্যাশনাল লাইব্রেরিতে বেঙ্গল ফাইলসের প্রথম শোটা হলো। সেটাও কিন্তু প্রচণ্ড নিরাপত্তার মধ্যে। এবং আপনারা কেন এই বিষয়ে কিছু করছেন? দেখুন, আপনি যে প্রশ্নটা করলেন বেঙ্গল ফাইলস নিয়ে, এটা কোনো অজ্ঞাত কারণ নয়, এখানে বিষয় নয়। এখানে রাজ্য সরকার, তৃণমূলের সরকার, মমতার সরকার, জেহাদি সরকার, এরা এই সিনেমাটাকে চলতে দিচ্ছে না। তার একটা কারণ হচ্ছে, এই সিনেমাটা যদি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ দেখে নেয় আর ভালো সংখ্যায় দেখে নেয়, তাহলে সেই সেকুলার মানুষরাও যদি দেখে, তারাও বুঝতে পারবে তাদের পূর্বপুরুষের সাথে এই পশ্চিমবঙ্গে কী অত্যাচার হয়েছে। এবং তখনকার যে আমাদের ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, সেখানে কি অত্যাচার হয়েছে, এটা সাধারণ মানুষ বুঝতে পারবে এবং রিলেট করতে পারবে যে মুর্শিদাবাদে যেটা হচ্ছে, ধুলাগড়ে যেটা হয়েছে, মালদার কালিয়াচকে যেটা হয়েছে, এইগুলো কোনো ব্যতিক্রম ঘটনা নয়। 1946 এবং তার আগে থেকে এই ঘটনা লাগাতার হয়ে আসছে, হিন্দুদের ওপর অত্যাচার হয়ে আসছে। এবং এর মধ্যে পলিটিক্যাল সিস্টেমকে তারা কাজে লাগিয়ে হিন্দুদের ওপর এই অত্যাচার করছে, হিন্দুদের ওপর ল্যান্ড জিহাদ করছে, লাভ জিহাদ করছে, করে হিন্দু শূন্য এক একটা এলাকাকে করে দিচ্ছে। যখন মানুষ এটা বুঝতে পারবে, অটোমেটিক টিএমসির ভোট কমে যাবে। এবং সেই কারণেই মমতা এবং টিএমসি এই সিনেমাটাকে এখানে চলতে দিচ্ছে না। সিনেমা হল ওনার, যারা ল্যান্ড ওনার, তাদেরকে থ্রেট করে দিয়েছে আর এই সিনেমাটা চলতে দিচ্ছে না। তাই জন্য ন্যাশনাল লাইব্রেরিতে দেখানো হয়েছে। এবং এই সিনেমা প্রিমিয়ার রিলিজ হবার প্রায় 3-4 মাস আগে আমি বিবেক অগ্নিহোত্রীকে বলেছিলাম যে এই সিনেমাটি বেঙ্গলে চলতে দেবে না। তাই জন্য আমার ইচ্ছা ছিল যে ন্যাশনাল লাইব্রেরি, সায়েন্স সিটি, এরকম কিছু অডিটোরিয়াম হলকে আমরা আগে থেকে ধরুন 1 মাস 15 দিন করে যদি ওরা বুক করে আর সাধারণ মানুষ গিয়ে যদি দেখতে পায়, তাহলে অনেক ভালো হবে।
কিন্তু সেটা কোনো কারণে তারা করতে পারেনি, করা যায়নি। একটা শো হয়েছে ন্যাশনাল লাইব্রেরিতে, কিছু মানুষ দেখেছে, কিন্তু আমাদের একটা ইনিশিয়েটিভ আছে যে আমরা এরকম শো আরও হোস্ট করব যদি আমরা সিনেমার প্রডিউসার এবং ডিরেক্টরের পারমিশনটা পাই। একটু গোপাল পাঠার প্রসঙ্গে আসি, যে সিনেমাতে গোপাল পাঠাকে নিয়ে একটা অংশ ছিল যে তিনি কিভাবে ওই বিপদের সময় হিন্দুদের মসিহা হয়ে উঠলেন এবং কিভাবে ত্রাতা হয়ে তিনি হিন্দু সমাজকে বাঁচালেন, তার মানে উল্লেখ আমরা নর্মালি ইতিহাস বইতে পাইনি, কিন্তু এখন সেটা দেখতে পাওয়া যাচ্ছে এবং এত বছর পর গোপাল পাঠা যেন একটা স্বীকৃতি পেলেন। কিন্তু সেখানে বাদ সেধেছেন গোপাল পাঠারি পরিবার। তার নাতি হাইকোর্টে বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বউবাজার থানাতে তিনি প্রথমে মামলা দায়ের মানে এফআইআর করেছিলেন এবং তারপরে মামলা দায়ের করেছেন বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে যে সিনেমার ট্রেলারে তাকে এক থা কাসাই এই ধরনের কথা বলা হচ্ছে এবং তাতে নাকি তাদের দাদুর অপমান হচ্ছে এবং যে চরিত্রকে ওখানে গোপাল পাঠা হিসেবে যাকে দেখানো হয়েছে, যেভাবে দেখানো হয়েছে, সেটা নাকি তার দাদুর চরিত্রই না। এবং হাইকোর্ট যদিও সেই মামলা খারিজ করে দিয়েছে। এই বিষয় নিয়ে কী বলবেন? দেখুন, এক তো গোপালবাবুর ব্যাপারে সাধারণ মানুষ অনেক পরে জানতে পেরেছে, আর এটা সোশ্যাল মিডিয়ার কারণেই আমরা এত লোক, আজকে পৃথিবীর কোটি কোটি লোক তাকে চিনেছে এবং তার যে ভূমিকা সেটা জেনেছে। আর এটা দুঃখের বিষয় যে বিবেক অগ্নিহোত্রী যে এই কাজটা করেছেন তার বিরুদ্ধে এফআইআর হলো, তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা হলো। কেন? সেখানে একতা কাসাই বলে একটা এসছে। আমার বক্তব্য হচ্ছে, আমি দেখুন প্রত্যেক কাজকে সম্মানের সাথে দেখি। যারা সেই কাজ করে, যদি চুরি না করে কিংবা করে সেই কাজের সম্মান আছে, কসাইয়েরও সম্মান আছে। ওনার বাস্তব তো ওনার মাংসের দোকান ছিল, বউবাজারে ওনাদের মাংসের দোকান ছিল, এটা বাস্তব। তো তাতে কোনো আমি অপরাধ খুঁজে পাচ্ছি না যে, কিন্তু তার যে চরিত্রটাকে ভুলভাবে দেখানো হয়েছে আমি সেটা মনে করি না। তার কারণ উনি 2005 অবধি বেঁচে ছিলেন, অনেক মানুষ ওনাকে চিনতেন, বহু মানুষের সাথে উনি গল্প করতেন, কথা বলতেন। আর এই সিনেমাতে আমার এরকম মনে হয়নি যে তার চরিত্রটাকে কোনো খারাপভাবে দেখানো হয়েছে। যেটা বাস্তব সেটাই দেখানো হয়েছে, টেকনিক্যাল সব কিছু মাথায় রেখে দেখিয়েছে। এবং এটা দুর্ভাগ্যের বিষয় যে তার পরিবারের মানুষ এই সিনেমাটির বিরোধিতা করছেন। তার কারণ কি সেটা আপনারা জানেন কিংবা আমি জানি কিনা জানি না, সাধারণ মানুষ এটা নিয়ে কনসার্ন নয়। গোপালবাবু আজকে কোনো পরিবারের শুধু মেম্বার সেটা নয়, উনি সাধারণ হিন্দুদের একজন আইকন হয়ে উঠেছেন। তাই জন্য কেউ এটা কোনোভাবে বাধা দিতে পারে না, কোনো রকম ক্লেমও করতে পারে না। যেমন রবীন্দ্রনাথ, তার পরিবার বলতে পারবে না যে রবীন্দ্রনাথের বিষয় এটা বলা যাবে না, সেটা বলা যাবে না, উনি একজন আইকন। সেরকম গোপালবাবু আজকের দিনে একটা আইকন হিন্দু সমাজের কাছে। তাই জন্য কে কী বলছে না বলছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, মেন স্ট্রিমে সেটার কোনো কাজ হবে না। তাই জন্য হাইকোর্ট অর্ডারটা এরকম দিয়েছেন, রিজেক্ট করে দিয়েছে। খাস কলকাতায় রোহিঙ্গাদের আস্তানা এবং এই অনুপ্রবেশ, রোহিঙ্গাদের অনুপ্রবেশ, যাদেরকে বাংলাদেশ পর্যন্ত থাকতে দেয়নি, যাদেরকে চীন থাকতে দেয়নি, সব জায়গা থেকে যাদেরকে তাড়ানো হয়েছে, তারা কি না কলকাতার মতো একটা মেট্রো সিটিতে তারা আস্তানা গেড়ে বসেছে এবং তার ফলে যে কলকাতার জনবিন্যাস বদলে যাচ্ছে সেটা তো প্রত্যেক দিন আমরা যাওয়া আসার পথে চোখের সামনে দেখতে পাচ্ছি। এখন প্রশ্নটা হচ্ছে যে এইভাবে জনবিন্যাস বদলে যাওয়ায় হিন্দুদের ওপরও তো একটা ভয়ের কারণ তৈরি হচ্ছে। একদম। আমরা রোহিঙ্গা, কলকাতার আনাচে কানাচে রোহিঙ্গা ছড়িয়ে পড়েছে, কিন্তু শুধু রোহিঙ্গা যারা এসছে আরাকান থেকে, বাংলাদেশ থেকে, তাদের শুধু দোষ দিলে হবে না। তাদের তো আগ্রহ আছে একটা হিন্দু জায়গায় এসে সেই জায়গাটা কবজা করা, লুট করা, জেহাদ করা, এটা হচ্ছে তাদের আইডিওলজি। কিন্তু এখানকার যারা হিন্দু আছে তাদের এটাও বুঝে নেওয়া উচিত, সে কিন্তু হঠাৎ করে আরাকান থেকে, বাংলাদেশ থেকে এখানে এসে বসে পড়লো সেটা নয়। এখানেও যারা মুসলিম আছে তাদের মদতেই তারা আসছে। এখানকার পলিটিক্যাল পার্টি যারা এই রাজ্য চালাচ্ছে, টিএমসি, তাদের মদতে তারা আসছে এবং এখানে এসে সাধারণভাবে মিশে যাচ্ছে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব কিছু বানিয়ে তারা আমাদের যে হসপিটাল আছে সেগুলো দখল করে রেখেছে। হসপিটালে অর্ধেকের বেশি পেশেন্ট দেখুন কারা, সরকারি হসপিটালে তারাই বসে আছে। এবং আমাদের যে রিসোর্সেসগুলো তারা নিয়ে চলে যাচ্ছে, তারা ব্যবহার করছে।
যার ফলে সাধারণ হিন্দুদের অনেক ক্ষতি হচ্ছে এবং একটা থ্রেট, ন্যাশনাল সিকিউরিটি, হিন্দুদের সুরক্ষা, এটাও একটা বড় থ্রেট হয়ে দাঁড়াচ্ছে। কারণ দিল্লিতে শাহিনবাগেও আমরা দেখেছি রোহিঙ্গাদের সেই দাঙ্গায় ভূমিকা, হিন্দুদের ওপর যে বিশাল অত্যাচার হয়েছিল শাহিনবাগে, তাতে রোহিঙ্গারা এবং স্থানীয় মুসলিমরা মিলে একটা বড় রোল প্লে করেছিল। তো কলকাতায় তো যখন কিছু হবে বা আশেপাশে যা যা দাঙ্গা হচ্ছে, তাদের স্থানীয় মুসলিম এবং রোহিঙ্গা এরা যৌথভাবে হিন্দুদের ওপর এই নির্মম অত্যাচার করছে। এবং হিন্দু সমাজ যদি জাগ্রত না হয় এবং সঠিক পদক্ষেপ না নেয়, শুধু ফেসবুকে বসে লিখলে হবে না, শুধু চিন্তা করলে হবে না, অ্যাকচুয়াল গ্রাউন্ডে যদি কিছু হিন্দুরা না করতে পারে, তাহলে আরও দুর্দিন এগিয়ে আসছে।